তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না। তাকে ভুলতে পারি আমরা কখনো? তিনি তো মহানায়ক উত্তম কুমার। আজ তার জন্মদিনে আমরা স্মরণ করছি তাকে। আজ আমরা বরণ করছি আরো একজনকে, তিনিও চ্যাটার্জি, আবির চ্যাটার্জি। তার ছবি নিয়ে তিনি এসছেন, সেই নিয়ে কথা বলবেন। জমের রাজা দিল বর। জম শব্দটির আরেকটি অর্থ হলো সংযম, যা কিনা আমাদের এই বিশেষ নায়কের জীবনে একেবারে অপরিহার্য। চলুন ডেকে নিয়ে আবিরকে। চলে এসো। শোনো, তুমি শুনতে পাচ্ছ কি? রাতের তারা। নমস্কার, প্লিজ। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। কেমন আছো? ভালো আছি, এবং বহুদিন পরে তোমার সঙ্গে আড্ডা মারতে এলাম। আমাদের সৌভাগ্য। না না, সেরকম নয়, আমার ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তো আজকে এই যে একটা শব্দ দিয়ে শুরু হলো জমের রাজা, জমের একটা অন্যতম অর্থ হচ্ছে সংযম। এটা তোমার জীবনে সাংঘাতিক ভাবে রাখতে হয়েছে, কারণ এত ফিমেল ফ্যান ফলোইং। সংযমের কথা এটুকু বলতে পারি যে রান্নাঘরের আশেপাশে থাকলে সংযম রাখাটা একটু কঠিন হয়ে যায়। কেন? কারণ আমি খুব খেতে ভালোবাসি। কাজেই আমার কাজটা হচ্ছে যে ওই রান্নাঘরে যে মারাত্মক সমস্ত জিনিস তৈরি হয়, অলমোস্ট ম্যাজিক হয় রান্নাঘরে, তো সেই ম্যাজিকের ফলাফলগুলো তখন আমার কাছে চলে আসে। সেই ব্যাপারে আমি ভীষণই বলতে পারো লোভী। তবে সেই লোভটাও সংযম করতে হয়, কিন্তু সবসময় মন চায় না। আজকে তো নয়, আজকে তো আড্ডা মারবো এবং তারপরে দেখা যাবে। জমের রাজা দিল বর নিয়ে পায়েলের কাছ থেকে আমরা খানিকটা শুনেছি, বেশ অনেকটাই শুনেছি। আবির সেনগুপ্ত, পরিচালক আবির সেনগুপ্ত, উনি এসেছিলেন, ওনার কাছ থেকেও শুনেছি। কিন্তু এই ছবিতে একটা অন্য রকমের জিনিস ঘটেছে, একটা বেশ কিসব তুমি র‍্যাপ ট্যাপ করেছো নাকি? অবশ্যই সাংঘাতিক ব্যাপার। প্রথম থেকেই শুনছিলাম যে একটা আলাদা টাইটেল ট্র্যাক হবে। তো প্রথমে আমরা প্ল্যান ছিল যে অন্যভাবে সেটা শুট করা হবে, কিন্তু একটা সময় আমাদের ছবির যে পরিচালক আবির, ও ঠিক করে যে আমরা আলাদাভাবে এমনভাবেই শুট করবো যেটা কিনা আমরা একটা প্রমোশনাল ভিডিও হিসেবে ইউজ করতে পারবো, এবং ছবির পরেও হয়তো সেটা ইউজড হবে। আমি গানটা শুনিনি প্রথমে, গানটা আমি শুনি শুটিং শেষ হয়, মানে আমাদের ছবির বাকি যে শুটিংটা সেটা হয়ে যাওয়ার পরে গানটা শুনি। তো শুনে আমার খুব ভালো লেগেছে। আমি বললাম বাহ, বেশ ভালো, একদম অন্যরকম একটা হয়েছে। তখন তুমি তো মিট করেছো আবিরকে, খুবই মিষ্টি ছিল। ও আরো মিষ্টি করে আমাকে বললো যে হ্যাঁ, তোমাকে এই গানের মধ্যে ওই যে র্যাপটা আছে সেটা তোমায় করতে হবে। মানে এটা শোনার পরে আমি বেশ কিছুক্ষণ চুপ করেছিলাম। তো তারপরে ও আরো আমাকে আশ্বস্ত করতে বললো, আমি তোমার লাইনস গুলো পাঠিয়ে দিচ্ছি, তুমি একবার দুবার দেখে নাও, তারপর আমরা শুট করবো। বিশ্বাস করে প্রথম 7-8 বার তাও আমি ফলো করতে পারছি না, এত ফাস্ট র্যাপটা করা হয়েছে। বাট যেটা হলো, আমরা যখন শুট করতে গেলাম প্রচুর অদ্ভুত অদ্ভুত সিচুয়েশন তৈরি হলো, এবং সেখানে যেরকম জমের রাজা আছে, আমি মানে রনিদা আছে, হ্যাঁ রনিদা আছে, আমি আছি, এবং সারাক্ষণই এই জমের রাজা এবং আমার যে চরিত্র তার মধ্যে একটা অদ্ভুত ডুয়াল, ঠিক বলবো না, একটা সারাক্ষণই একটা ঝগড়া বা একটা মারামারি, একটা তর্ক চলছে, এবং তার মধ্যে এটা দেখি। এইটা একটা দেখে নি একটুখানি, গানটা ভীষণ দেখতে ইচ্ছে করছে। চলুন দেখে নেওয়া যাক এই গানের এক ঝলক, এবং আমরা শুরু করে দেব আজকের রান্না। যত দম তত কম, নেশা করে বলে জম, জমেরও দুয়ার আছে, কাঁটা আছে তাতে। ভাই বোনে মিলে মিশে থাকে একসাথে, তারা ব্যাক সিটে বসে, তারা রাখে দুধে ভাতে। তারা কোনখানে যাবে, তারা কোন সুরে গাবে, তারা কোথায় লুকোবে বলো মর্তবাসীরা ভাই। কঙ্কাল প্রজাতি প্রজাপতি যমরাজ, এই কথা মনে রেখে ফ্যাট ফ্যাট সাই। তারা কোথায় হারিয়ে যায় সকাল হলেই, তাই কোথায় লুকিয়ে পড়ে চতুর্দশীর রাতে নরমুণ্ড আর বন্দুক হাতে। তারা ঘুমিয়ে ঘুমিয়ে শুধু ব্যাড ট্রিপ দেয়। সঙ্গে আবির থাকলে আপনি সবসময় মাথা উঁচু করে কথা বলবেন, কখনো নিচের দিকে তাকাতে হয় না।
না আবির, আমার খুব জানতে ইচ্ছে করে, তোমার সব হিরোইন তো তোমার মতো লম্বা নয়। কেউই নয় প্রায়। কেউই নয় প্রায়, মানে কাছাকাছিও নয়। তো কি করে তুমি তাদের সঙ্গে অ্যাক্টিং করো? না, আমার অভিনয় করতে খুব একটা অসুবিধা হয় না, তবে যেটুকু অ্যাডজাস্টমেন্ট সেটুকু আমার ক্যামেরার পিছনে যারা থাকেন, বিশেষ করে আমার ডিওপি, এবং অনেক সময় হয় কি স্টেডি ক্যাম শট যখন হয়, আমি দেখেছি যারা স্টেডি ক্যাম অপারেটর যারা হন, তারা প্রথমেই যখন দেখতে পান এরকম একটা দৃশ্য, মুখটা প্রথমেই এরকম একটা হতে থাকে। এবং আমাদের এই ছবিতেও সেটা হয়েছে। জমের রাজা দিল বর, আমাদের যিনি ডিওপি প্রতীক, ও মাঝে মধ্যে একটু কনফিউজড হয়ে যেত, বাট আলটিমেটলি খুব একটা সমস্যা হয়নি। তো আবিরের জন্য রান্না করতে হবে এখন, বুঝতেই পারছেন, যত কম তেল খাওয়া যায়। আচ্ছা, আমি বানাচ্ছি হচ্ছে গন্ধরাজ চিংড়ি ফ্রাই, কিন্তু এটা শ্যালো ফ্রাই হবে এবং প্রায় তেল নেই বললেই চলে। একটুখানি আমরা ওই ব্যাটারের মধ্যে তেল দেবো, জাস্ট তেল ব্রাশ করে, অয়েল ব্রাশ করে করে এটা সেঁকা হবে, অপূর্ব খেতে হয়। গন্ধরাজ চিংড়ি ফ্রাইয়ের জন্য চিংড়ি মাছ তো লাগছেই। আমরা চাবড়া চিংড়ি, বড় হেডলেস দেখবেন চাবড়াগুলো থাকে, সেটা একটু থুড়ে রেখেছি, একটু পিটিয়ে রেখেছি। লাগছে একটু আদা বাটা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু রসুন বাটা, বিট নুন, গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর জেস্ট, টক দই, আর একটু ডিম, কর্নফ্লাওয়ার, নুন। আচ্ছা, আমরা চিংড়ি মাছগুলো থুড়ে রেখেছি, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর গন্ধ বেরোচ্ছে এখানে। একটা চামচ জাস্ট মিক্স করবে, আর কিচ্ছু করার নেই। একটু আদা বাটা দিলাম, একটু রসুন বাটা, তুমি মিক্স করো, হয়ে গেল। আর একটা চামচ দেবো, দু হাতে করো, খুব ইজি হবে। আমরা দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো সামান্য, চাইলে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। ভালো করে মেশাও না আবির। এইটাই তো হলো না জীবনে। বিট নুন দিলাম একটু, দেবো একটু গন্ধরাজ লেবুর জুস। এটা কি সুন্দর হচ্ছে। হ্যাঁ, তোমায় এরকম বলতেই হবে, বাড়িতে অতিথি এলে এরকম অনেক কথা বলি আমরা। না না, সত্যি খুব ভালো হচ্ছে। এবার আমরা দেবো গন্ধরাজ লেবুর জেস্ট। ক্যামেরার পিছনে আমার যারা বন্ধুরা আছে, আমি তাদেরকে বলে রাখতে পারতাম যে কিছুতেই যেন ক্যামেরায় এই জায়গাটা না দেখা যায়, না আমি কি করছি কি না করছি, সেইভাবে কেটে যদি একটা ফ্রেম করা যায়। ট্রাস্ট মি, খুব ভালো লাগছে। এটা না লাগার বিষয় না, এটা খাবারটা কেমন হবে সেটা বেশি ইম্পর্টেন্ট। খুব ভালো হবে। সেই আশা একটু টক দই, আসলে জানো তো ভালোবাসাটাই আসল। এক্স্যাক্টলি। একটু টক দই দিলাম, ব্যাস, ম্যারিনেশন কমপ্লিট। এবার এটাকে এইভাবে বেক করেও খাওয়া যায়, একটুখানি সাদা তেল ছড়িয়ে বা মাখন একটু ছড়িয়ে দিয়ে বেক করেও খাওয়া যায়, কিন্তু এটাকে আমরা একটু শ্যালো ফ্রাই করব, তার জন্য একটা ব্যাটার রেডি করব। কিন্তু ব্যাটারটা বানাবে কে? আবার আমি নাকি? তুমি ডিম ফাটাতে পারো? আমি ডিম খেতে পারি যে কোনো অবস্থায়, কিন্তু যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা, আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের, সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর শাড়ি ও পোশাকে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান, তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আমাদের হেসেলে আজকে আবির চ্যাটার্জি, আর এর থেকে বেশি কিছু বলার অপেক্ষা রাখে না। তিনি নিয়ে এসছেন তার ছবি, আবির সেনগুপ্ত পরিচালিত জমের রাজা দিল বর, এবং এই ছবি মুক্তি পাচ্ছে কালকে। আজকে তোমাদের প্রিমিয়ার। বাহ, দেখতে যাব আজকে সন্ধ্যাবেলা, কি মজা। তুমি আমাকে ওখান থেকে একটা রাইস ব্র্যান অয়েল দাও না প্লিজ, চটপট, তেলটা শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, ভিটামিন এ, ডি ও ইর গুণে সমৃদ্ধ এবং ওরাইজিনাল যুক্ত এই তেল, রংটা কিন্তু আলাদা অন্য সাদা তেল বা রিফাইন্ড অয়েলের থেকে। তার কারণ হচ্ছে এর মধ্যে রয়েছে তিনটে জিনিস, ওরাইজিনাল, জ্যান্থোফিল আর স্কোলিন। ওরাইজিনাল যেটা করে সেটা হচ্ছে ব্যাড কোলেস্ট্রলকে দূর করতে সাহায্য করে। এটা একটু রেখে দেবে ওখানে প্লিজ, থ্যাংক ইউ। আর জ্যান্থোফিল যেটা করে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, আর স্কোলিন স্কিন ভালো রাখে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ব্যাটারটা তৈরি করব। প্লিজ। থ্যাংক ইউ। এই কাজটা অনেক সহজ লাগছে আমার। ইজি। বাড়িতে কোনোদিনও হেল্প করেছো বউকে? কোনোদিনও কিছু বানিয়ে খাওনি? না না, চেষ্টাই করিনি। তাহলে তো পায়েল ঠিকই বলছিল, ছেলেরা এরকমই হয়। জমের রাজা দিল বড় এরকম বলছে। সেটা কি পায়েল বলেছেন না ও রিয়া ব্যানার্জি হয়ে বলেছে? পায়েল বলেছে যে রিয়া ব্যানার্জি এরকম ভাবে। মানে এইটা কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছিল, আমি দেখছিলাম ছবি শুটিং এর সময়ও।
ডিম দিয়ে দিলাম। একাত্ম বোধ করছিল রিয়া ব্যানার্জি যে ক্যারেক্টারটা তার সঙ্গে, তাই? এবং সে খুব লড়াকু ক্যারেক্টার রিয়া। এবং আমিও বলছিলাম শুটিং এর সময়, আমি আমার ডিরেক্টরকেও বলেছি আমার। আচ্ছা একটু নুন দিচ্ছি, সরি ইন্টারাপ্ট করলাম, সরি। নুন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে গুলবো, তুমি বলো। তো আমি শুটিং এর সময়ও বলেছি যে এইরকম একজন মহিলার সামনাসামনি হতে গেলে কিন্তু সাহস লাগে। এবং হ্যাঁ, মানে এরকম যদি লড়াকু হয়, মানে রিয়া ব্যানার্জি যেরকম মনে করে যে জাস্ট কোনো ছেলেকে সে পাত্তা দেবেন, এবং ছেলেদের ব্যাপারে ওর একটা মারাত্মক সমস্ত ধারণা আছে। এটা অন করে দিই। আর এই যে আমার কাছে রয়েছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, সেটা আমরা এই ব্যাটারের মধ্যে একটু দেব। এবার যেটা করব, এই ননস্টিক ফ্রাইং প্যানটাতে আমরা হিট করব, গরম করছি, করে একটু অয়েল ব্রাশ করব। এমনি বলে যে রান্নার একটা শিল্পের মতো, মানে তুলিও লাগছে, ছবি আঁকার মতো হচ্ছে বাবা। আচ্ছা আমরা এগুলো ব্যাটারে ডোবাচ্ছি, চিংড়ি মাছগুলো। তোমাকে ইলিশ মাছও খাওয়াবো। আমি একটা গোপন সূত্র থেকে খবর পেয়েছি যে আজকে চিংড়ি মাছও হচ্ছে, হ্যাঁ ইলিশ মাছও হচ্ছে। আমরা এটা জাস্ট শেক, দেখে দিন রেসিপিটা আরো একবার। গন্ধরাজ চিংড়ি ফ্রাই বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে তুলে রাখা চিংড়ি মাছ দিয়ে তার মধ্যে একে একে আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, বিট নুন, গন্ধরাজ লেবুর রস, গ্রেট করা গন্ধরাজ লেবুর খোসা আর টক দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ডিম, নুন আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েলে ফ্রাই করলেই রেডি গন্ধরাজ চিংড়ি ফ্রাই। এবার যেটা করতে হবে, আমাদের দ্বিতীয় রান্নার দিকে গুটি গুটি আমরা হেঁটে চলেছি, এবং আমি জানি আবিরের খুব ভালো, খুব পছন্দের একটি রান্না, ফেভারিট ইলিশ মাছ। তুই বাঙাল? বাবা, আমরা বেকড গন্ধরাজ ইলিশ তৈরি করছি, বা গন্ধরাজ বেকড ইলিশ, যা আপনারা নাম দেবেন। তোর জন্য ইলিশ মাছ তো অফকোর্স লাগছে গন্ধরাজ লেবুর পাতা সরু সরু করে কেটে রাখা, কাঁচি দিয়ে সরু সরু করে কেটে রাখা, এছাড়া গন্ধরাজ লেবুর জুস মানে রস, আর লাগছে একটু সর্ষে গুঁড়ো, আর লাগছে একটু রসুন বাটা, একটুখানি চিনি, একটুখানি নুন, কাঁচা লঙ্কা, টক দই। এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এরকম একটা মাইক্রোসেভ প্লেট, বেকিং ডিশ, যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। সেটাকে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে জাস্ট একটু মুড়িয়ে দেব। আমরা একটু আবিরকে অনুরোধ করব, প্লিজ একটু টক দইটা আমাদেরকে এগিয়ে দেবে। রসুন বাটা একটুখানি, এই সর্ষে পাউডারটা একদম অল্প, এক ছোট চামচের 1 চামচ ব্যাস। গন্ধরাজ লেবুর জুস, গোলমরিচ বাটাটা আপনাদের বলতে ভুলে গেছিলাম, গোলমরিচ বাটাও লাগছে একটু, তো গোলমরিচ বাটা দেবো আমরা ওই 1 চামচ মতো, বেশি না। চিনি সামান্য, কাঁচা লঙ্কাগুলো লাস্টে দেবো, আর কিছু নুন দিয়ে দিই না। তোমার কি মনে হয়, মানে একটা রিলেশনশিপে মানে কাদের ডমিনেট করা উচিত? মানে আমি বাঙালি মেয়েদের কথা বলতে পারি, ইন্ডিয়ান মেয়েদের কথা বলতে পারি, কোথাও না মানে পছন্দ করে যে কোথাও একটা আমার থেকে বেশি কিছু হবে, মানে আমার মতো, আমার সমান, তার জন্য আমি কেন পাগল হব? তার মধ্যে এমন কিছু একটা থাকবে যেটা আমার থেকেও বেশি। না দেখো, আমি ওই একটা জিনিস আমি আচ্ছা বাই দ্য ওয়ে, ইলিশ মাছগুলোর মধ্যে তুমি বলো কি বলছিলে? যে কোনো একটা রিলেশনশিপ, সেটা যদি তুমি বেশি সময় ধরে কন্টিনিউ করতে চাও, তাহলে না দুজনের মধ্যে, দুজনের রিলেশনশিপের কথা ধরি, সেটা বিবাহিত সম্পর্ক হতে পারে বা বিয়ের আগের সম্পর্ক হতে পারে, মিউচুয়াল রেসপেক্টটা ভীষণভাবে দরকার হয়। এবং রেসপেক্ট মানেই যে পায়ে হাত দিয়ে প্রণাম তা কিন্তু নয়, সবসময় যে বয়স থেকে রেসপেক্ট আসে তা কিন্তু নয়। অনেক সময় সে কি ভাবছে, তার জীবনযাত্রা কি, বা বিভিন্ন বিষয়ে তার আউটলুকটা কি, সেটার উপর অনেক কিছু নির্ভর করে, যেটা এক্ষেত্রে দেবদাস বলছে সে যখন পাত্রী দেখতে এবং সবসময় একটা কথা বলে যে দিস ইজ হাই টাইম, যে আমরা এই যে আমরা মুখে খালি বলি যে ছেলে ও মেয়ে সমান, কিন্তু আমরা নিজেরা কতটা প্র্যাকটিস করি। সর্বশেষ যেটা দিতে হবে সেটা হচ্ছে এই পাতাগুলো একটুখানি কুচি, এটা গন্ধটা এর মধ্যে যাবে, এবং অবশ্যই একটুখানি আমি ব্যবহার করছি, আপনারা জানেন, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, একটু ব্যাস। এইটুকু তেল খাবে তো? হ্যাঁ,
আর একদিন আমি এসছি, এরকম একটা আড্ডা হচ্ছে, তারপরে একটু বেনিয়ম করাই যায়। নিয়মে আমরা থাকতে চাই না, নিয়ম থাকলেই নিয়ম ভাঙবার দেখবে একটা টেন্ডেন্সি থাকে। যেখানে জমের রাজা দিল বর এই ছবি মুক্তি পেতে চলেছে কালকে, সেই ছবি নিয়ে আড্ডায় রয়েছি আমরা। কালকে ছবির রিলিজ, আজকে প্রিমিয়ার, আর একটুক্ষণ আর অল্পক্ষণের অপেক্ষা। কি হয় এই প্রিমিয়ারে যদিও আমাদের বন্ধু বান্ধবরাই বেশি থাকেন, তাও একটা ইন জেনারেল একটা ফিল পাওয়া যায় দর্শকরা কিভাবে রিঅ্যাক্ট করছে কিনা, হাসির জায়গায় হাসছে কিনা। আর যেহেতু জমের রাজা দিল বর ভীষণই এনজয়েবল একটা মিষ্টি প্রেমের ছবি, সেখানে আমার মনে হয় যে কিছুটা রিঅ্যাকশন আমরা আজকে হয়তো পাবো, বাট অ্যাকচুয়ালি দ্য ভার্ডিক্ট সেটা কাল থেকে আসবে। তো আমরাও আমাদের আড্ডার একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। আমরা দেখুন এগুলো মাছগুলো সাজিয়ে দিলাম, তার উপর একটা করে লঙ্কা রেখে দেব, কাঁচা চিরা লঙ্কা এর ওপর। এইবার যে জেসটা দেবো আমি, সেটা একটু হাতে ক্রাশ করে নিয়ে সেটা উপরে ছড়িয়ে দেব। তাহলে কি হবে, ফ্লেভারটা একদম আহা। এবার আমি এখানে একটা অ্যালুমিনিয়াম শিট রয়েছে, আরেকটা তেল প্রায় নেই বললেই চলে, যেটা নিয়ে তুমি বলছিলে যে এটাকে আমরা ঢেকে দেবো, এটাতে হিটটা বেড়ে যাবে। এবার আমরা যেটা করব, ওভেনে এটাকে বেক করব, যেহেতু বেকড ইলিশ, সেটা আমরা যেটা করব, এটার জন্য আমরা 175 ডিগ্রি টেম্পারেচারে সেট করব। আমরা প্রিহিট করতে দিয়েছি ওভেন, এবং এটাকে আমরা মিনিট 10 থেকে মিনিট 12 বেক করে সার্ভ করব। দিয়ে দিই। ব্যাস, এবার আমার টেনশন হতে শুরু করলো, আমার পরীক্ষা। এইবার তুমি বুঝতে পারছো তো, এই অপেক্ষাটার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি আচ্ছা, পুরো টিম। তো তোমার জন্য একটা গিফট আছে, দাঁড়াও। ওয়াও, তোমার জন্য এবং তোমাদের পরিবারের জন্য রয়েছে মামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়াও রয়েছে কিছু উপহার, দেখে নি সেগুলো কি কি। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। গন্ধরাজ বেকড ইলিশ বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে টক দই, রসুন বাটা, সর্ষে গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস, গোলমরিচ বাটা, চিনি, স্বাদ মতো নুন, ইলিশ মাছ, গন্ধরাজ লেবুর পাতা কুচি আর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল দিয়ে ম্যারিনেট করে চেরা কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবুর পাতা কুচি দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলে কভার করে 170 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা ওভেনে 10 থেকে 12 মিনিট বেক করলেই রেডি গন্ধরাজ বেকড ইলিশ। রান্নাঘরটা একেবারে আপনাদের, এখানে এসে আড্ডা চলে, রান্না শেয়ার করুন, আর এখানে চিঠি লেখার মেল করার ঠিকানাটা দেখে নিন। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে রান্নাটা। না, আমি মোটামুটি কনফিডেন্ট ভালোই হবে। ভালোই হবে। আচ্ছা, আমি একটা জিনিস ভুল বলেছি, ভুল মানে আমি বলতে ভুলে গেছি। বেসিক্যালি যেটা হয়, আমি টেম্পারেচার যেটা বলেছিলাম আপনাদের 175 ডিগ্রি সেন্টিগ্রেডে, এটাকে আপনার প্রিহিটেড ওভেনে রাখবেন 10 থেকে 12 মিনিট, তাই তো? তাই বলেছিলাম তো। কিন্তু সেটা যখন কভার ছাড়া, কিন্তু আমি তো রান্না করলাম কভার করে। তার একটা রিজন হচ্ছে, আমি চেয়েছিলাম ইলিশ মাছের নিজস্ব রংটা ইনট্যাক্ট থাকুক, ওপরটা পুড়ে মানে অন্য কালার না আসুক। কিন্তু যদি আপনারা ঢাকনা ছাড়া করেন, তাহলে এটা হাফ অ্যান আওয়ার লাগবে। খেয়ে দেখা যাক। ভালোই হচ্ছে, তুমি চিংড়িটা দিয়ে শুরু করলে, আমি ইলিশটা দিয়ে শুরু করলাম, কাজেই দুটোই টেস্ট করা হয়ে গেল। দেখলে মোহনবাগান ইস্ট বেঙ্গল হয়ে গেল ব্যাপারটা। কিন্তু খাবার ব্যাপারে আমরা সবাই এক। আচ্ছা, দাঁড়াও, চিংড়িটা খেয়ে বলো কিরকম হয়েছে, সত্যি কথা বলবে। দেখো, এই চিংড়ি একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে এটা আমি কিছুটা রান্না করেছি, এটা আমি কি করে খারাপ বলবো বল? এটা তোমাদের টিমের জন্য, তোমার জন্য। থ্যাংক ইউ টিমের তরফ থেকে। সো মাচ ফর বিং হিয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, যেতে যেতে এই ছবির ট্রেলার তো, ছবির সবথেকে ভালো মানে ছবির সম্পর্কে সবথেকে ভালো কথা বলেন কিন্তু ট্রেলার। তো দেখে নি একবার এই ছবির ট্রেলার যেতে যেতে। চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আপনারা ট্রেলার দেখুন। প্রিমিয়ারের দিকে এগোই, আর ট্রেলারটা আপনাদের জন্য কাল থেকে, আর ট্রেলার নয় পুরো ছবিটা। আচ্ছা, তুমি বলো, একটা প্রপার এলিজিবল ব্যাচেলর তুমি পাবে কোথায় যে আমার মতো মেয়েকে বিয়ে করতে চাইবে? এটা জানা সত্ত্বেও দ্যাট আই হেট ম্যান, লিভ,
ছোট লোক। নমস্কার। তুমি দেব দাস। ও আরে এ তো কমপ্লিটলি ওপেন এন্ড শাট কেস। মানে মরে যাবে কেন? না ভাই, ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং। তুই বুঝতে পারছো না যা হয়েছে সব ভুল হয়েছে। একটা মানুষ মরে যেতে পারে না। কেউ আছো? ওয়েলকাম টু জমালয়, মিস রিয়া ব্যানার্জি। সাবিত্রীর বর সত্যবানকে ফেরত পাঠাননি, দেবকেও ফিরিয়ে দিতে হবে।